আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, বাবরি মসজিদের পর তাজমহলও থাকবে না। তাজমহল আগে মন্দির ছিল, বিজেপি নেতার মন্তব্যে উত্তাল ভারত। এরপর জানবেন, ইরানে ইসরায়েলি হামলার পর এবার ইসরায়েলে সাইবার হামলা চালালো ইরানি হ্যাকাররা। আরও জানবেন, ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি। শুধু ইউক্রেন নয়, ইউরোপকেও ছাড়ব না। পুটিনের কঠিন হুঁশিয়ারিতে গোটা ইউরোপ জুড়ে নতুন আতঙ্ক। সর্বশেষ জানবেন, আবারও মুখোমুখি উত্তর ও দক্ষিণ কোরিয়া। পারমাণবিক যুদ্ধের শঙ্কা। তবে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে আবারও ধর্মীয় ও রাজনৈতিক বিতর্কে আগুন জ্বালালো বিজেপির এক শীর্ষ নেতার মন্তব্য। বাবরি মসজিদ ইস্যুর রেশ কাটতে না কেটেই এবার তাজমহলকে ঘিরে বিস্ফোরক দাবি সামনে এনেছেন ওই নেতা। তার বক্তব্য, বাবরি মসজিদের মতো তাজমহলও একসময় মন্দির ছিল, সত্য বেরিয়ে এলে তাজমহলও থাকবে না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। সমালোচকরা বলছেন, এটি শুধু ইতিহাস বিকৃতি নয়, বরং দেশের সামাজিক সম্প্রীতি ও সাংবিধানিক চেতনার ওপর সরাসরি আঘাত। বিরোধী দলগুলো বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করেছে, ভোটের রাজনীতির স্বার্থে পরিকল্পিতভাবে ধর্মীয় আবেগ উস্কে দেওয়া হচ্ছে। কংগ্রেসের এক নেতা বলেন, বাবরি মসজিদ ধ্বংসের ক্ষত এখনও শুকায়নি। এখন তাজমহল নিয়ে এ ধরনের বক্তব্য দেশের শান্তি ও ঐতিহ্যের জন্য ভয়ঙ্কর। ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরাও এই দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত একটি ঐতিহাসিক নিদর্শন। এর নির্মাণ সংক্রান্ত অসংখ্য নথি ও প্রমাণ বিদ্যমান। কোনো বিশ্বাসযোগ্য ঐতিহাসিক গবেষণায় তাজমহলকে মন্দির হিসেবে চিহ্নিত করা হয়নি। এদিকে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠন বলছে, এ ধরনের বক্তব্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় এবং ভবিষ্যতে আরও ধর্মীয় স্থাপনা টার্গেট হওয়ার আশঙ্কা বাড়ায়। তারা সরকারের কাছে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। উল্লেখ্য, বাবরি মসজিদ ধ্বংস ও রাম মন্দির নির্মাণ ভারতের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায়। সেই ঘটনার পর এবার তাজমহল নিয়ে এমন মন্তব্য দেশজুড়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। ভারতের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলো কি একের পর এক রাজনৈতিক টানাপোড়েনে পড়তে যাচ্ছে? সব মিলিয়ে বিজেপি নেতার এই বক্তব্য শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং ভারতের ধর্মীয় সহ-অবস্থান, ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। এরপর জানবেন, ইরানে ইসরায়েলি সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়েই ইসরায়েল বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে। ইসরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির একাধিক সরকারি ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আর্থিক ও যোগাযোগ খাতকে লক্ষ্য করে সমন্বিত সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে ইরান সমর্থিত হ্যাকার গ্রুপ জড়িত বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে কয়েকটি সরকারি অনলাইন সেবা সাময়িকভাবে অচল হয়ে পারে। কিছু ডাটাবেসে অনধিকৃত প্রবেশের চেষ্টা এবং সংবেদনশীল তথ্য চুরির আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেট সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলো আলাদা করে সুরক্ষিত করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি, তবে হামলার ধরন অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একই যোগে বহু স্তরে আঘাত হানার চেষ্টা, যা রাষ্ট্রীয় মদত ছাড়া সম্ভব নয়। অন্যদিকে ইরান ঘনিষ্ঠ কয়েকটি হ্যাকার গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে, এই সাইবার হামলা ছিল ইরানে ইসরায়েলি হামলার প্রতিশোধ। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, তেহরান বলেছে, ইসরায়েলের আগ্রাসী নীতির জবাব যে কোনো সময় যে কোনো উপায়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে ইরানে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে এই সাইবার আক্রমণ প্রমাণ করে, এই সংঘাত আর শুধু যুদ্ধক্ষেত্র সীমাবদ্ধ নেই, বরং ডিজিটাল দুনিয়ায়ও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।
আরও জানবেন, টানা ইসরায়েলি হামলা, অবরোধ, খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যেও অবিশ্বাস্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফিলিস্তিনের ৫০০ জন শিশু ও তরুণ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন যখন বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ বাতাস, ঠিক সেই সময়েই পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন তারা। স্থানীয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তত্ত্বাবধানে এই হিপস কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংসপ্রাপ্ত মসজিদ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র, এমনকি খোলা আকাশের নিচেও চলেছে কুরআন মুখস্থের পাঠ। বিদ্যুৎ না থাকায় অনেকেই মোমবাতি বা মোবাইলের আলো ব্যবহার করে পড়াশোনা চালিয়ে গেছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী এই ৫০০ জন হাফেজের একটি বড় অংশ শিশু ও কিশোর। তাদের অনেকেই বাবা মা, ভাই বোন কিংবা নিকট আত্মীয়কে হামলায় হারিয়েছে। তবুও মানসিক ভেঙে না পড়ে তারা কুরআনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে। শিক্ষকদের ভাষায়, এই শিশুরা আমাদের শুধু হাফেজ নয়, ধৈর্য ও সাহসের জীবন্ত উদাহরণ। ফিলিস্তিনি আলেমদের মতে এই অর্জন শুধু ধর্মীয় সাফল্য নয়, এটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিরোধ। তারা বলেন, বোমা দিয়ে ঘর ভাঙা যায়, কিন্তু কুরআনের আলো নিভিয়ে দেওয়া যায় না। এই খবর প্রকাশের পর মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক আবেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ ফিলিস্তিনি শিশুদের জন্য দোয়া ও সম্মান জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, যুদ্ধের অন্ধকারে এই হাফেজরাই হয়ে উঠছে ফিলিস্তিনের ভবিষ্যৎ আলোকবর্তিকা। মানবাধিকার কর্মীরাও বলছেন, এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনিরা শুধু অস্ত্র নয়, বিশ্বাস, শিক্ষা ও আত্মিক শক্তির মাধ্যমেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কুরআনের হাফেজ হওয়া তাদের কাছে হয়ে উঠেছে আশা ও আত্মপরিচয়ের প্রতীক। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার মধ্যেও ৫০০ ফিলিস্তিনির কুরআনের হাফেজ হওয়া ইতিহাসে এক অনন্য অধ্যায়। এটি শুধু একটি ধর্মীয় সংবাদ নয়, বরং দখল, নির্যাতন ও ধ্বংসের বিরুদ্ধে অটল ঈমান ও মানবিক দৃঢ়তার এক শক্তিশালী বার্তা, যা সারা বিশ্বের মানুষকে নাড়া দিচ্ছে। এরপর জানবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই আরও কঠোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি বা হস্তক্ষেপ হলে শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপকেই তার পরিণতি ভোগ করতে হবে। পুতিনের এই মন্তব্যের পর ইউরোপ জুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা ও ন্যাটোর ক্রমবর্ধমান উপস্থিতি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমরা আর পিছু হটব না। রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হলে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হব না। এই বক্তব্যকে ইউরোপের প্রতি সরাসরি হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে পোল্যান্ড, বাল্টিক দেশগুলো ও পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। ন্যাটো সদস্য দেশগুলো জরুরি বৈঠকে বসেছে এবং রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রস্তুতির কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একাধিক নেতা পুতিনের বক্তব্যকে অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, এই ধরনের হুমকি শুধু যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে না, বরং গোটা ইউরোপের শান্তি ও স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। অন্যদিকে মস্কো দাবি করছে, পশ্চিমা দেশগুলোই যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, প্রয়োজনে তারা তাদের সামরিক সক্ষমতার সব বিকল্প বিবেচনায় নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিনের এই কঠিন হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেন যুদ্ধ আর শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে ইউরোপ ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের দিকে এগোচ্ছে। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর প্রভাব বিশ্ব রাজনীতিতে ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে পুতিনের এই হুঁশিয়ারি গোটা ইউরোপকে নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। যুদ্ধ কি আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক পথে সমাধান আসবে, সেই প্রশ্নেই এখন দুশ্চিন্তায় ইউরোপ সহ গোটা বিশ্ব। সর্বশেষ জানবেন, কোরীয় উপদ্বীপে আবারও যুদ্ধের দামামা। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তই বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্প্রতি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়, যা শুধু দক্ষিণ কোরিয়া নয়, জাপান ও যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। এর জবাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। আধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে পিয়ংইয়ং কি মহড়াকে উত্তর কোরিয়া ধ্বংসের প্রস্তুতি বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে পারমাণবিক শক্তিসহ সব ধরনের অস্ত্র ব্যবহারে কোনো দ্বিধা করা হবে না। তার এই ঘোষণার পর বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এটি উত্তর কোরিয়ার সবচেয়ে কঠিন পারমাণবিক হুঁশিয়ারিগুলোর একটি।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, উত্তর কোরিয়া যদি সামান্য আগ্রাসনও চালায় তাহলে তার চূড়ান্ত মূল্য দিতে হবে। সিউল স্পষ্ট করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক সহায়তায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে বড় শক্তিরাও। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং প্রয়োজনে পারমাণবিক প্রতিরোধ শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। জাপান নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। চীন ও রাশিয়া উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও যুদ্ধ শুরু হলে তার প্রভাব যে পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে তা স্পষ্ট করে দিয়েছে। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি অবস্থান বিশ্বকে আবারও এক ভয়াবহ প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। এই উত্তেজনা কি শুধু সীমান্তেই থেমে থাকবে, নাকি তা পারমাণবিক যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে? এখনও কূটনৈতিক পথ খোলা থাকলেও সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।